নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রায় 65 থেকে 70% মহিলা ভোট কিন্তু তৃণমূলে যাওয়ার পক্ষে সম্ভাবনা রয়েছে এই দফায়। এই সংখ্যাটা ঠিক বিজেপির জন্য কতটা বিপজ্জনক? বিজেপি এই সমীকরণ কিন্তু ভাঙতে চেয়েছিল, কিন্তু তারা পারেনি। কারণ বিজেপির কাছে একটাই অস্ত্র ছিল, কেন্দ্রীয় প্রকল্পের কথা বলা। কিন্তু সমস্যা হলো গ্রামের মহিলারা কেন্দ্রীয় প্রকল্পের নাম কিন্তু অতটা বেশি জানেন না। তিনি জানেন যে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছে এবং সেই টাকাটা কে দিয়েছে সেটা তার মাথায় কিন্তু একদম গেঁথে দিয়েছেন তৃণমূল কর্মীরা। রাজনীতিতে পারসেপশন হলো রিয়েলিটি, এবং বাংলার মহিলাদের পারসেপশন হলো লক্ষ্মী ভান্ডার মানে মমতা বন্দ্যোপাধ্যায়। এই পারসেপশন ভাঙা কিন্তু বিজেপির পক্ষে এক দফায় সম্ভবই হয়নি। এখন আসা যাক যুব ভোটারদের একটা প্রসঙ্গে। কারণ মহিলা ভোটের ছবিটা যতটা পরিষ্কার, যুব ভোটের ছবিটা কিন্তু ততটাই জটিল। যুবকদের মধ্যে চাকরি চুরি থেকে শুরু করে বেরোজগারি, এই সমস্ত নানা বিষয় নিয়ে একটা বিদ্রোহ আছে, একটা ক্ষোভ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু এই যুবকদের গন্তব্য কিন্তু অজানা। বাংলার যুব ভোটারদের নিয়ে একটা বড় ভুল ধারণা কিন্তু চালু হয়ে গেছে যে যুবকরা সরকার বিরোধী মানে তারা বিজেপি মুখী। এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল সমীকরণ। হ্যাঁ বন্ধুরা, বাংলার একটা বড় অংশের যুবক সরকারের প্রতি কিন্তু অবশ্যই হতাশ। চাকরির বাজার একেবারে ভালো নেই, পরীক্ষায় দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে, কিন্তু এই ক্ষোভ বিজেপির দিকে কিন্তু ঝুঁকছে না। কারণ বাংলার শিক্ষিত যুবক বিজেপির সংস্কৃতিকে কিন্তু ব্র্যান্ডিং হিসাবে গ্রহণ করছে না। তিলক বা গামছার রাজনীতি হিন্দি বেল্টে একেবারে কাজ করে, কিন্তু বাংলার একজন কলেজ পড়ুয়া যুবকের পরিচয় কিন্তু একেবারে অন্যরকম। তার কাছে রবীন্দ্রনাথ আছেন, সুভাষচন্দ্র বোস আছেন, বাংলার নিজস্ব একটা সাংস্কৃতিক অহংকার তার মধ্যে আছে, এবং সেই অহংকার তাকে হিন্দি বলয়ের রাজনীতির সঙ্গে সহজে কিন্তু মেলাতে দেয় না। তাহলে যুবকরা ঠিক কাকে ভোট দিচ্ছে? অনেকেই ভোট দিচ্ছে না, অনেকেই দিচ্ছে স্থানীয় প্রার্থীর মুখ দেখে। দল নয়, বরঞ্চ ব্যক্তি দেখে ভোট দিচ্ছে। প্রার্থী কতটা পরিচিত, কতটা অ্যাক্সেসেবল, সেটাই কিন্তু তাদের কাছে প্রধান বিষয় হয়ে কিন্তু দাঁড়াচ্ছে। এই ট্রেনটা আসলে দুই দলের জন্যই কিন্তু একেবারে বিপজ্জনক, কিন্তু বিজেপির জন্য একটু বেশি বিপজ্জনক। কারণ তৃণমূলের একটা শক্তিশালী গ্রাসরুট নেটওয়ার্ক আছে, যেটা স্থানীয় স্তরে প্রার্থীকে পরিচিত করে তোলে। বিজেপির সেই নেটওয়ার্ক কিন্তু বাংলায় এখনো পোক্ত হয়নি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে, পরিযায়ী শ্রমিকের ভোট। দিল্লির কিছু সংবাদ মাধ্যম জোর গলায় প্রচার করছে যে পরিযায়ী শ্রমিকরা এবার বড় ফ্যাক্টর, তারা বাইরে থেকে ফিরে এসে বিজেপিকেই ভোট দেবে। কিন্তু বাস্তব ছবিটা বন্ধুরা সত্যিই অনেক জটিল। পরিযায়ী শ্রমিক মানে বিজেপি ভোট, এই সমীকরণটা মাঠে কতটা কাজ করছে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। কারণ শ্রমিক তার পরিবার কিন্তু বাংলাতেই থাকে, তার মা লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছেন, তার বাবা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবহার পাচ্ছেন। পরিবারের প্রভাবে ভোটের সিদ্ধান্ত কিন্তু অনেকটাই কাজ করে। এবার আসি বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশে, প্রচারের যুদ্ধে বিজেপি নাকি তৃণমূল কে এগিয়ে রইল। তৃণমূল এবার একটা অসাধারণ কিন্তু রণকৌশল নিয়েছে। সভা নয় একেবারে দরজা, মঞ্চ নয় মাঠ। তারা কর্মীদের পাঠিয়েছে বাড়ি বাড়ি, এবং প্রতিটি বাড়িতে একটাই বার্তা দিয়ে এসেছে, একটা সিম্পল সংখ্যা, মাথায় ঢুকে যাওয়ার মতো একটা সংখ্যা, যে বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। এই সংখ্যাটা বুথের বাইরে থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কিন্তু পৌঁছে দিয়েছে তৃণমূলের কর্মী বাহিনী। এটাকে বলে গ্রাসরুট কমিউনিকেশন, এবং এটা সত্যিই কাজ করে। কারণ বন্ধুরা, একজন সাধারণ মানুষ কিন্তু সাধারণত বড় বক্তৃতা মনে রাখে না, কিন্তু সংখ্যাটা মনে রাখে, বিশেষত যখন সেই সংখ্যাটা তার নিজের পকেট সম্পর্কিত হয়। এখন বিজেপি কি করছে? বিজেপি বড় বড় সভা করছে, কেন্দ্রীয় নেতারাও এসেছেন, জনসমুদ্র হয়েছে, কিন্তু সেই জনসমুদ্রের ঢেউ কি বাড়ির দরজা পর্যন্ত পৌঁছতে পেরেছে? একদমই নয়। এবং তার চেয়েও বড় ভুল হলো প্রচারের বিষয়বস্তু। দিদি ও দিদি বলে কটাক্ষ করা, ঝালমুড়ি খাওয়ার মতো প্রতীকী প্রচার, এগুলো মিডিয়ার চোখে কিন্তু ভালো দেখায়, কিন্তু ভোটে কাজে আসে না। কারণ এই প্রচারগুলো একজন সাধারণ ভোটারকে কিছুই দেয় না, কোনো বিকল্প দিশা নেই, কোনো নতুন প্রতিশ্রুতিও বিজেপির নেই। বিজেপির সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা বলতে পেরেছে মমতা ভালো নয়, কিন্তু বলতে পারেনি যে আমরা এটা করব। এবং যে দল বিকল্প দিশা দিতে পারে না, সে দল মানুষকে সাধারণত কিন্তু ভোট দেয় না। কারণ মানুষ যখন দুটো ক্ষতির মধ্যে বেছে নেয়, সে কিন্তু চেনা ক্ষতিকেই বাছে। এখন আমি আসি সেই প্রশ্নে যেটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন।
আমি আবারও একটা স্পষ্ট কথা আপনাদেরকে বলতে চাই যে এইটা কোনো এক্সিট পোল নয়, কোনো সংস্থার সমীক্ষা নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত এবং গ্রাউন্ড লেভেলের একটা রিসার্চের অভিজ্ঞতা এবং বাংলার ইতিহাসে এবং বাংলার ভোটের ইতিহাস বিশ্লেষণের মাধ্যমে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে আমি উঠিয়ে ধরছি। 152টি আসনের এই প্রথম দফায় আমাদের অনুমান হলো তৃণমূল কংগ্রেস 101 থেকে 107টি আসনে কিন্তু এগিয়ে থাকতে পারে, বিজেপি 30টি থেকে 37টি আসনে এগিয়ে থাকতে পারে, বাকি সব আসনে অন্যান্যরা। এই সংখ্যা যদি মেলে তাহলে একটাই কথা বলবো, বাংলার মাটি এখনো পরিবর্তন কিন্তু চাইছে না, চাইছে স্থিতিশীলতা, চাইছে চেনা প্রতিশ্রুতির ধারাবাহিকতা। কিন্তু এই সংখ্যাটা নির্ভর করছে সেই অতিরিক্ত 5% ভোটারের গন্তব্যের ওপরে। আমরা থাকবো, আপনারাও থাকুন, পরবর্তী দফার বিশ্লেষণ নিয়ে আবার আসবো। আজকের বিশ্লেষণটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।